বছর ঘুরে আবার এসেছে ফেব্রুয়ারির মাস। আজ পহেলা ফেব্রুয়ারি, মাসের প্রথম দিন। বাঙালির অধিকার রক্ষায় বরাবরই অস্ত্র ছিল ভাষা। ১৯৫২ সালের পরাধীনতা শৃঙ্খলে থাকা জাতি শুধুমাত্র ভাষার অধিকার রক্ষায় গর্জে ওঠে। ১৪৪ ধারা ভঙ্গ করে নিরস্ত্র বাঙালি পথে নামে। সম্বল বলতে দৃপ্ত স্লোগান আর ব্যানার প্লেকার্ডে প্রতিবাদী ভাষা। রাষ্ট্রভাষা বাংলা চাই তখনও সরব। বাঙালির আত্মজাগরণ কিংবা শোষকের বিরুদ্ধে প্রতিবাদ, সব জায়গায় প্রতিবাদী হয়েছে ভাষা। রাষ্ট্রভাষার আন্দোলনেও সেদিনের পোস্টার আর স্লোগানগুলো হয়েছে প্রেরণার উৎস। এমনকি ১৯৭১ সালের বাংলার স্বাধিকার আন্দোলনের মুহূর্তেও প্রতিবাদের উপকরণ হয়েছে ভাষা। ভাষার মাসে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অমর একুশে বইমেলা ২০২৫ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অমর একুশে বইমেলা কমিটির সদস্য সচিব ডক্টর সরকার আমিন একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পহেলা ফেব্রুয়ারি বিকেল ৩টায় বইমেলার উদ্বোধন করবেন। এবছরের বইমেলার প্রতিপাদ্য বিষয় জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ শনিবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা খোরশেদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। বয়ানে নিজের মধ্যে দিন প্রতিষ্ঠা করা এবং দিনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং বিশ্বের মুসলমানদের কিভাবে ঐক্যবদ্ধ করা যায় সেসব বিষয়ে আলোচনা করা হচ্ছে। সকাল 10টার পর থেকে বিভিন্ন খিত্তায় তালিম করবেন তাবলিগের মুরব্বীরা। এরপর ওলামাদের উদ্দেশ্যে বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। জোহর নামাজের পর মাওলানা ইসমাইল গোদরা সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে তালিম করবেন। বাদ আসর অনুষ্ঠিত হবে ইজতেমার বিশেষ আয়োজন। এরপর পড়ানো হবে যৌতুকবিহীন বিয়ে। বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলার বয়ান শেষ হবে আজকের আয়োজন। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দান থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি গোলাম আজাদ। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন ইজতেমা পরিস্থিতি নিয়ে, তো আমি এখন রয়েছি টঙ্গী কামারপাড়া রোডে এখানে। তো আমি যদি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের একটু দেখাতে চাই, তো এখানে দেখা যাচ্ছে যে মুসল্লিরা যারা আসছেন এই ইজতেমা উপলক্ষে ময়দান কিংবা ময়দানের আশেপাশে যে সড়কগুলো রয়েছে এই সড়কের মধ্যে তারা বিভিন্ন তাদের নিত্য প্রয়োজনীয় কাজে তারা বের হয়েছেন এবং ভিতরে যারা রয়েছেন বিভিন্ন ইবাদত বন্দুকিতে তারা মশগুল রয়েছেন। অর্থাৎ এক কথা বলতে গেলে বলা যায় যে এই পুরো ইজতেমা ময়দান কেন্দ্রিক পুরো এলাকাটাই এটা মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে রয়েছে। আরেকটি বিষয়, আগামীকালকে আখিরি মুনাজাত কথা রয়েছে। তো সকাল 10টার মধ্যে আখিরি মুনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের সাহেব। তো এই প্রথম পর্বের প্রথম ভাগে ইজতেমাটা 41টি জেলা এবং ঢাকার একাংশ নিয়ে হচ্ছে। আর দ্বিতীয় যে ভাগটা রয়েছে সেই ভাগটা 3, 4 এবং 5 ফেব্রুয়ারি হবে। তো 22টি জেলা এবং ঢাকার একাংশ নিয়ে। তো এই দ্বিতীয় পর্বের ইজতেমাটি আগামী 5 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বলে জানিয়েছেন আমাদের ইজতেমা আয়োজক কমিটির পক্ষ থেকে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি একটু বলা যায়, তো প্রায় 7,500-এর অধিক আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে ইজতেমার মুসল্লিরা যারা আসছেন তাদের সার্বিক নিরাপত্তা দানে নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এই ছিল টঙ্গীর কামারপাড়া থেকে আমার কাছে ইজতেমার সর্বশেষ তথ্য। আজাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুটে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার দিবাগত রাত 12টা থেকে এই নৌ রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়ে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত 12টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দুর্ঘটনা এড়াতে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। এবার মাই টিভি বিশেষ।
650 কোটি টাকার ডেমো ট্রেন এখন পুরোপুরি অচল। স্বল্প দূরত্বের যাত্রী পরিবহনের জন্য 2013 সালে নেয়া প্রকল্পের আওতায় চীন থেকে 20 সেট ডেমো ক্রয় করে বাংলাদেশ। 30 বছর সেবা দেওয়ার কথা থাকলেও মাত্র 10 বছর যেতে না যেতে ডেমো ট্রেনগুলো নষ্ট হয়ে এখন অযত্ন আর অবহেলায় পড়ে আছে ওয়ার্কশপে। বিশেষজ্ঞরা বলছেন কোনো প্রকার যাচাই বাছাই না করেই নেওয়া হয়েছিল প্রকল্পটি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। 2013 সালে নেয়া প্রকল্পের আওতায় চীন থেকে অত্যাধুনিক 20 সেট ডেমো ট্রেন ক্রয় করে বাংলাদেশ। উদ্দেশ্য ছিল ঢাকা এবং চট্টগ্রামে স্বল্প দূরত্বে যাত্রী পরিবহন করা। 30 বছর ডেমো ট্রেনগুলো সেবা দেওয়ার কথা থাকলেও প্রথম 2 বছর অতিক্রম হতে না হতেই অকেজো হওয়া শুরু হয় ট্রেনগুলো। প্রয়োজনীয় সক্ষমতা না থাকায় মেরামত করা সম্ভব হয়নি ট্রেনগুলো, ফলে চালু হওয়ার 10 বছরের মাথায় অকেজো সবগুলো ডেমো ট্রেন। কমলাপুর রেলওয়ে ওয়ার্কশপে গিয়ে দেখা যায় অযত্ন আর অবহেলায় পড়ে আছে রেলওয়ের 650 কোটি টাকার এই প্রকল্পটি। ময়লার বাগারে পরিণত হয়েছে পুরো এলাকা। পুরো প্রকল্পটি তৎকালীন সরকারের ভুল সিদ্ধান্ত ছিল জানিয়ে অনিয়মের সাথে জড়িতদের শাস্তির দাবি করেন যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল হক। 30 বছরের জন্য ডেমো এনে দ্রুতগতিতে কমিউটার সেবা দেওয়ার জন্য যেই পরিকল্পনা করেছিল সেটা যে পুরোটা ভুয়া ছিল। এটা কতগুলি ব্যক্তির উন্নয়নের জন্য করেছিল, যার ফলেই দেখা যায় 10 বছর পর যেই জিনিসটা এনেছে এটা আমাদের দেশের জন্য উপযোগী না, এবং রক্ষণাবেক্ষণের জন্য ক্রয় উত্তর যেই টেকনোলজি ট্রান্সফারটা ছিল সেখানে কেউ মেইনটেনেন্সের লোক যায় নাই। ওই উপরই কর্তারা নিজের প্রফিটটা নেওয়ার জন্য বারবার ঘুরে এসেছেন, টেকনিক্যাল লোক না। আমি জানি না এই লোকগুলি নৈতিকতা কোথায় থাকে। প্রয়োজনীয় মালামাল না থাকায় এরই মধ্যে ডেমো ট্রেনগুলো ভাঙাড়ি হিসেবে বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 30 বছর সেবা দেওয়ার কথা থাকলেও মাত্র 10 বছরের মাথায় 650 কোটি টাকার ডেমো ট্রেন এখন ভাঙাড়ি হিসেবে বিক্রির পরিকল্পনা করছেন রেলওয়ে কর্তৃপক্ষ। বলছেন ডেমো ট্রেনগুলো মেরামতের সক্ষমতা না থাকাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন কোনো উপযোগিতা না থাকলেও কেবলই ব্যক্তি স্বার্থের আশাই নেওয়া হয়েছিল এই প্রকল্পটি। কমলাপুর রেলওয়ে ওয়ার্কশপ থেকে রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ফেব্রুয়ারি জুড়ে রাজনৈতিক কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। তবে এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে অন্তর্বর্তী সরকার। বিচারের আগে গণহত্যাকারীদের কোনো রাজনৈতিক কর্মসূচি বরদাস্ত করা হবে না বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগের কর্মসূচি কিংবা বিভিন্ন আন্দোলনে সরকার চাপ অনুভূত করছে না বলে জানান প্রেস সচিব। এস এম আরিফের রিপোর্ট। ফেব্রুয়ারি জুড়ে হরতাল, অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে আবারও আলোচনায় আওয়ামী লীগ। আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে লাভ দিয়ে পড়বে। আরে মানুষ তো এদের বিচারের জন্য, এদের শাস্তির জন্য অপেক্ষা করছে। বাংলাদেশকে তারা নরকে পরিণত করেছিল। আমরা সরকারকে বলি অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যাকারীদের বিচার করুন। এ বিষয়ে কঠোর অবস্থানে থাকবে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মাইটিভিকে জানান, নিয়মতান্ত্রিকভাবে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। আপনি খুন করবেন, আপনি গুম করবেন, তারপরে এসে বলবেন যে আপনি প্রোটেস্ট করতে যাবেন, সরি, এটা পৃথিবীতে কেউ দেয় না। আপনার অ্যাকাউন্টেবিলিটিতে আসতে হবে। তারপরে আমাদের অবস্থান খুবই শক্ত, ওদেরকে কোনো অ্যালাউ করা হবে না। আইনের যে ফুল ফোর্স সেটা অ্যাপ্লাই করা হবে। হ্যাঁ, আমরা যা করব নিয়মতান্ত্রিকভাবে, লিগালি হবে। কর্মসূচি দূরে থাক, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেন প্রেস সচিব। আওয়ামী লীগের সত্যিকার অর্থে বাংলাদেশে আদৌ ভবিষ্যৎ আছে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। অন্তত কারেন্ট লিডারশিপ, শেখদের হাতে আওয়ামী লীগ, এটার কোনো ভবিষ্যৎ নাই। আওয়ামী লীগের ক্লিন লিডারশিপ হলে দ্যাটস এ ডিফারেন্ট থিং। গুমই তো না, আপনার আমার টাকা পকেট কেটে নিয়ে গেছে, ভয়াবহ। আপনি যে ব্যাংকে টাকা রেখেছেন, ব্যাংক অর্ধেক খালি করে ফেলেছে। এটাতে আপনি তারপরে ওরা যে কোন মুখে কোন ইয়েতে ওরা বলে যে আমরা বড় হরতালে আসবো, আসে, লেট দেম কাম। অন্তর্বর্তী সরকার গঠনের পর নানা দাবিতে রাজপথে একের পর এক আন্দোলন চলছে। তার উপর পতিত আওয়ামী লীগের এমন কর্মসূচি, সরকার চাপ অনুভব করছে কিনা এমন প্রশ্নের জবাব দেন প্রেস সচিব। চাপের বিষয় না, দেখেন 15 বছর ধরে অনেক গ্রুপের সাথে অন্যায় করা হচ্ছে। অনেকের বেতন কমে গেছে, ইনফ্লেশনে অ্যাডজাস্ট করতে যায়, দেখেন বেতন কম।
তো তারা অনেকে তাদের দাবি, এবং সেই সময় তারা দাবি দেওয়া পেশও করতে হতো না, কেননা পেশ করতে গেলেই তাকে এক ধরনের ভায়োলেন্সের শিকার হতো। সেই জায়গায় আমরা তো তাদের অনেকের প্রতি সিম্প্যাথেটিক। আপনারা যে আন্দোলনগুলো করছেন আমরা তাদের কথা শুনছি, যৌক্তিক হলে আমরা সেই অনুযায়ী স্টেপ নিচ্ছি। তবে নির্বাচন কিংবা সংস্কারের উপর এসবের কোনো প্রভাব দেখছেন না শফিকুল আলম। SM আরিফ, MyTV, ঢাকা। টাঙ্গাইলের ঘাটালে রাত দিন সমান তালে চলছে বন নিধন। এক শ্রেণীর অবৈধ করাতকল মালিক এবং বনখেকোদের যোগসাজশে ধ্বংস হচ্ছে উপজেলার 1/3 জুড়ে থাকা বনাঞ্চল। বনের ভারসাম্য ও পরিবেশ রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চায় এলাকাবাসী। তবে বন কর্মকর্তারা বলছেন, অবৈধ করাতকল উচ্ছেদে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছেন তারা। ঘাটাইল প্রতিনিধি রায়হান মিয়া রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জের আওতাধীন 21,855.87 একর বনাঞ্চলের মধ্যে রয়েছে বটতলী, ঝরকা, চৌরাশা, দেওপাড়া, ধলাপাড়া ও সাগরদিঘি। বিশাল বনভূমিতে রয়েছে বিভিন্ন প্রজাতির আকাশমণি, ইউক্যালিপটাস, সেগুন, গজারি ও শালবন। বনের ভিতরে বিদ্যুৎ ও ডিজেল চালিত মেশিন দিয়ে চলছে শতাধিক করাতকল। এসব করাতকলের অধিকাংশেরই নেই বন বিভাগের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। সংরক্ষিত বনাঞ্চলের আশপাশের এলাকা ঘিরে গড়ে ওঠা এসব করাতকলে হরহামেশাই চেরা হচ্ছে কাঠ, এর উজাড় হচ্ছে বনাঞ্চল, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। অবৈধ জেনেও স্থানীয় অনেকে এসব করাতকলে কাজও করছেন। সবাই অনেকে চালায়, এটা কর্মকর্তা থেকে করছে, এটা অনেকে বৈধই। আমাদের দিয়ে কাজ করায় মহাজন ডাক দিয়ে আইনা, এখন এটা বৈধই না অবৈধ এটা হেরাই বলতে পারবো, আমি বলতে পারবো। খবর নিয়ে আমরা বন্ধ করে খাইয়া অন্য কোথাও সরাই রাখি। তারা যে সময় আহে আমরা খুলা থুই কি করি, এটুকু তারা দেখে না। অবৈধই, কারণ সরকারি লাইসেন্স আসলে সকল তো হয় নাই। বন বিভাগের রেঞ্জারদের দাবি, প্রতিনিয়তই অবৈধ করাতকলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে তারা। বাধা দিতে গেলে উল্টো মিথ্যা অভিযোগ তোলে সমিল মালিকরা। অবৈধ করাতকল আমরা ম্যাজিস্ট্রেটের নিয়োগ সাপেক্ষে আমরা উচ্ছেদ করি, আর আমরা মাঝে মাঝে উচ্ছেদ করি। গত মাসে উচ্ছেদ করছি 2টা করাতকল, এর আগে করছি। আর যে কথা বলছে ম্যানেজ করা, আসলে তো এটা সত্য কথা না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। অবৈধ করাতকল বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে দাবি করছে বন বিভাগ। একই সাথে অবৈধ করাতকলের মালিকদের সাথেও বন বিভাগের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়। বনাঞ্চলে 10 কিলোমিটারের মধ্যে যে করাতকল করতে পারবে না, বা স্কুল কলেজের একটা বিষয় আছে, আবার পৌরসভা হইলে সেটা আবার পৌরসভার ভিতরে আমরা আবার অনুমতি দিতে পারবো। এই বিষয়গুলি মানে কোথায় করা যাবে এবং কোথায় করা যাবে না সুস্পষ্টভাবে বিধিমালায় উল্লেখ করা আছে। এসব অবৈধ করাতকল বন্ধ করে বনের পরিবেশ ও ভারসাম্য রক্ষায় কাজ করবে বন বিভাগ ও স্থানীয় প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ইলিয়াস কমল, MyTV। দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে সাতক্ষীরা-শ্যামনগর আঞ্চলিক মহাসড়ক। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন জেলার 5টি উপজেলার অন্তত 15 লাখ মানুষ। ব্যবসায়ীরা বলছেন, সড়কটির বেহাল দশার কারণে ব্যাহত হচ্ছে সুন্দরবন কেন্দ্রিক বাণিজ্যের। সড়কটি দ্রুত সংস্কারের জন্য বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন জেলাবাসী। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সাতক্ষীরা জেলাসহ অন্তত 5টি উপজেলার কয়েক লাখ মানুষের জেলা শহর ও রাজধানী ঢাকায় যাতায়াতের একমাত্র রাস্তা সাতক্ষীরা-শ্যামনগর আঞ্চলিক মহাসড়ক। এমনকি সুন্দরবনে যেতেও ব্যবহার করতে হয় এই সড়কটি। তবে দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে মেরামত করা হয়নি এই সড়কটি। ফলে সড়কটির বিভিন্ন স্থানে উঠে গেছে কার্পেটিং, কোথাও সৃষ্টি হয়েছে খানাখন্দ। ঝুঁকি নিয়ে হেলেদুলে চলাচল করছে যানবাহন। সড়কটি সর্বশেষ সংস্কার করা হয় 2000 সালে। উন্নয়নের ছোঁয়া না লাগায় 62 কিলোমিটার দীর্ঘ সড়কটি বর্তমানে বেহাল দশা। রাস্তার যে খারাপ অবস্থা, অ্যাম্বুলেন্স আসতে পারবে না, সাথে সাথে স্ট্রোক করতে পারে বা সাথে সাথে মারাও যেতে পারে, এরকম অবস্থা খারাপ। বেশি দিন হয়নি, অথচ এই সড়কটিও বড় বড় গর্ত, কবরস্থানের মতন এগুলো দিয়ে না, মানে দেখা যায় যে কবরস্থানের মতো হয়ে গেছে। গাড়ির তো আপনার সব দিক থেকে ড্যামেজ, শুধু টায়ার বলেই তো কথা না। টায়ার আছে, গাড়ির ইঞ্জিনের আছে, সাসপেনশন আছে, গাড়ি বডিগুলোও তো নষ্ট হয়ে যাচ্ছে। গাড়ি চালায় খায়, গাড়ি শুধু নষ্ট হয়ে যায়, হ্যাঁ, গর্তই পড়ে। কিভাবে ঠিকঠাক করে না দিলে আমরা তো চলতে পারবো না। সড়কে অসংখ্য গর্ত ও ইটের খোয়া উঠে যাওয়ায় অতিরিক্ত ধুলাবালির কারণে অনেক সময় রাস্তায় চলাচল করতে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই।
চরম দুর্ভোগে পড়তে হচ্ছে গর্ভবতী নারীদের। যদি কোনো ডেলিভারি রোগী মনে হয় যদি ইজি বাইকে কিংবা মোটরসাইকেলে করে যায় তাহলে গর্ভবতী হয়ে যাবে। রাস্তায় এমন অবস্থা, খুবই রাস্তা খারাপ। পরিবার নিয়ে যাওয়া তো অত্যন্ত কষ্টের এবং চলাচল অত্যন্ত জঘন্য, যেটা কখনো আমরা কল্পনাই করিনি। রাস্তাটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করা হয়। যখন এই ৮০ রাস্তা দিয়ে এত পরিমাণ ধুলা যে রাস্তায় চলাচলের জন্য খারাপ। কালীগঞ্জ পর্যন্ত বেশি খারাপ, ওর পাশে একটু ভালো, কিন্তু এই পর্যন্ত যাতায়াত করা সম্ভব হয় না এক কথায় বলতে গেলে। সড়ক বিভাগ জানায় ইতিমধ্যে সকল কাজ সম্পন্ন করা হয়েছে। দ্রুত দরপত্রের মাধ্যমে ঠিকাদার নির্বাচন করে সড়কটি পুনরায় সংস্কার করা হবে। রাস্তা উপযোগী করার জন্য আমাদের বিভাগীয়ভাবে আমরা যে মেরামতটা করি সেটা হচ্ছে আমরা ম্যাটেরিয়াল সাপ্লাই নিই, তার মধ্যে পাথর, বালি এবং বিটুমিন। ইতিমধ্যে আমরা বিটুমিন সংগ্রহ করেছি এবং পাথর সংগ্রহের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। সড়ক বিভাগের তথ্য মতে সাতক্ষীরা শ্যামনগর আঞ্চলিক মহাসড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে 695 কোটি টাকা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি। আলুর দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ঠাকুরগাঁওয়ের আলু চাষিরা। কৃষকরা বলছেন মৌসুমের শুরুতেই প্রতি কেজি আলু 70 টাকায় বিক্রি হলেও বর্তমানে সেই মাঠে সেই আলু বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকা কেজিতে। এদিকে জেলা কৃষি বিভাগ বলছেন আলু রপ্তানি ও আলুর বহুমুখী ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকরা লাভবান হবেন। প্রতিনিধি রফিকুল ইসলাম রোহানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ঠাকুরগাঁও জেলার মাঠ জুড়ে কৃষকেরা এখন আলু নিয়ে ব্যস্ত। কেউ বা তুলছেন, আবার কেউ বা জমিতে আলু পরিচর্যা করছে। গত বছর আলুর দাম ভালো পাওয়ায় এবারও লাভের আশায় আলু চাষ করে কৃষকেরা। তবে আলু নিয়ে যেন এবার দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। এবার সেপ্টেম্বর অক্টোবরে বৃষ্টির কারণে ক্ষেতের বীজ নষ্ট হয়ে যায় তাদের। এ কারণে নতুন বীজ রোপণ করতে হয় কৃষকের। এতে অন্যান্য বছরের তুলনায় এবার চাষে খরচও বেড়েছে। বীজের দাম এত বেশি ছিল যে 80 টাকা 100 টাকা কেজি, আর বর্তমান আলু বিক্রি করতেছি আমরা 15 থেকে 13 টাকা কেজি। তাতে আমাদের বিঘা প্রতি নিম্ন 30 থেকে 40 হাজার টাকা লস। অন্যদিকে মাঠ পর্যায়ে প্রতি কেজি আলুর দাম নেমেছে 20 টাকায়, যা আলু উৎপাদন খরচের চেয়েও কম। কৃষকরা বলছে আলুর বীজ, সার, কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় এবার আলুর উৎপাদন খরচ বেড়ে গেছে। তবে আলুর দাম পড়ে যাওয়ায় লোকসানের মুখে পড়ছেন চাষিরা। আলু বেচে আমাদের কৃষকের কিছু প্রফিট থাকবে না, নাই যদি শুধু আমাদের খরচটা আসতেছে, কোনো আমাদের প্রফিট থাকবে না। মোটামুটি আমাদের বিঘা প্রতি 80 থেকে 90 হাজার টাকা খরচ। এখন আলু বিক্রি করতে হচ্ছে আজকে 13 টাকা কেজি। এই 13 টাকা কেজিতে আমাদের বিঘা প্রতি 60 হাজার টাকা, আমাদের 30 হাজার টাকা বিঘা প্রতি লস হচ্ছে। জেলা কৃষি বিভাগের এই কর্মকর্তা বলছেন আলুর বহুমুখী ব্যবহার ও আলুর রপ্তানি নিশ্চিত করা গেলে কৃষক আলুতে লাভবান হবেন। যেহেতু সারা দেশে আলু চাষ এবার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে আমি বলবো যে আলু ফসলের যদি আমরা রপ্তানি বৃদ্ধি করতে পারি, রপ্তানি এবং আলুর বহুবিধ ব্যবহার নিশ্চিত করতে পারি, তাই সেক্ষেত্রে হয়তোবা আলুর দাম কৃষকদের প্রত্যাশা অনুযায়ী না হলেও কৃষকরা লাভবান হবেন। চলতি বছর ঠাকুরগাঁওয়ে 34,725 হেক্টর জমিতে আলুর চাষাবাদ করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকবে। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। এবার গ্রাম বাংলার খবর। ঘন কুয়াশার কারণে সকালে রংপুর ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার গড়ের মাথা নামক স্থানে 4টি যাত্রী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত 40 জন, তবে নিহতের সংখ্যা এখনও জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত যাত্রীদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রংপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে তাকে ঢাকা থেকে রংপুরগামী শ্যামলী পরিবহন যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনা কবলিত বাসে গিয়ে ধাক্কা, এভাবে একে একে 4টি যাত্রীবাহী দুর্ঘটনার কবলে পড়ে। ঘন কুয়াশা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে রংপুর ঢাকা মহাসড়কে এত দুর্ঘটনা ঘটছে বলে জানান পুলিশ।
সিরাজগঞ্জে বাস চাপায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। শুক্রবার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি ওভারব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের নাম পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে নিহতরা সবাই উপজেলার বাইতাড়া গ্রামের বাসিন্দা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, মুলিবাড়ি ওভারব্রিজ এলাকায় অজ্ঞাতনামা বাস ৬ যাত্রী সহ একটি অটো ভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় চালক সহ সব ভ্যান যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে একজন ও হাসপাতালে ২ জন, মোট ৩ জনের মৃত্যু হয়। শফিকুল ইসলাম, তিনি গ্রিস প্রবাসী, গ্রিস থেকে আসছে, মাত্র ১০-১২ দিন হয়েছে। এসে আজকে সকালে নানা শ্বশুরবাড়ি দাওয়াত খেতে গিয়েছিল। সন্ধ্যার পরে আনুমানিক 6:30টার দিকে নাবিল বাসের সাথে সংঘর্ষে দুর্ঘটনাস্থলে আপনার ৩ জন নিহত হয়। সিলেটের গোয়াইনঘাটে পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের জেরে দুপক্ষের সংঘর্ষে বাবুল মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমেদ বলেন, পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ ও জরিপের বিরোধে দুপক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত বাবুল মিয়া চিকিৎসাধীন অবস্থায় সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি আরও জানান, এই ঘটনায় আটক ৩ জনকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৫ জন। শুক্রবার সদর উপজেলার পূর্বরাস্তি এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বসতঘরও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে পূর্বরাস্তি গ্রামের হাকিম ব্যাপারের সঙ্গে একই এলাকার মিঠু হাওলাদারের বিরোধ চলে আসছিল। এর জেরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ভাঙচুর করা হয় ঘরবাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৫ জন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে জেলার সদর হাসপাতালে। বৃহস্পতিবার মেঘনা নদীতে গোলাগুলিতে ২ জন নিহতের ঘটনার জেরে শুক্রবার সকালে গুলিবর্ষণে আহত অন্তঃসত্ত্বা নারী পিঙ্কি আক্তার ছেলে সন্তানের মা হয়েছে। আহত নারী সম্রাট জানান, শুক্রবার শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দিয়েছে তার স্ত্রী। বর্তমানে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছে সিজারিয়ান অপারেশনের দায়িত্বে থাকা চিকিৎসক রুনা আক্তার দোলা। এর আগে আধারা ইউনিয়নের কালীচর গ্রামে গুলিবিদ্ধ হন তিনি। একাধিক ডাকাতি মামলার কানা জহিরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইকুল আলম বলেন, এই ঘটনায় পিঙ্কির স্বামী সম্রাট বাদী হয়ে কানা জহির ও তার ভাইসহ ৫ জনের নামে উল্লেখ করে অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে মামলা করেছেন। ফেব্রুয়ারি মাসে ঢাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচি কিছুটা উদ্বেগের ও হাস্যকর। তাদের কর্মসূচিকে ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাগিব। শুক্রবার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলনে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, ন্যূনতম যে সংস্কারগুলো করার সেগুলো শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন। যে সংকট তার সমাধান হতে পারে নির্বাচনের মধ্য দিয়ে। গতকাল চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
যশোরের বাঘারপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ও কৃষক সমাবেশ হয়েছে। গতকাল কৃষক দলের ইউনিয়ন সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে ও শাহিন রেজার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী টি.এস. আইয়ুব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুন নাহার সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের গভীর নলকূপের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়নের পলিকাপুর এলাকায় প্রায় ১৫০ বিঘা জমিতে দীর্ঘদিন যাবৎ সেচ দিয়ে আসছেন কৃষক আবু সাইদ। নিয়ম বহির্ভূতভাবে তার কমান্ডিং এরিয়ার মধ্যে ৫টি অগভীর নলকূপ স্থাপন করায় কৃষক আবু সাইদ বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের নির্দেশে এসব অবৈধ নলকূপের সংযোগ বিচ্ছিন্ন করার পর থেকে সেচ প্রদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। ফলে চলতি মৌসুমে এলাকার প্রায় ৭০ বিঘা জমির ফসল উৎপাদন অনিশ্চিত হয়ে পড়েছে। এই ঘটনায় উপজেলা সেচ কমিটি ছাড়াও জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী কৃষক। 1988 সাল থেকে কৃষকদের সুলভ মূল্যে সেচ দিয়ে আসতেছি। বিএডিসির তত্ত্বাবধানে আমরা সংযোগ, আমার এখানে কমান্ডিং এর মধ্যে কিছু সংযোগ পড়েছে। ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেছেন, ১৭.৫ বছর পতিত স্বৈরাচার সরকার বাংলাদেশকে মেধাশূন্য করে বিদেশে অর্থ পাচার করে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। শুক্রবার তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতে বাস্তবায়নের লক্ষ্যে রয়্যাল ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা শেষে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীতার্থীদের মাঝে ২,০০০ কম্বল বিতরণ করা হয়। শুধুমাত্র অর্থ পাচার করে এই দেশ। নওগাঁয় মাসব্যাপী তাঁত, বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্প পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার নওগাঁ শহরের চকবিরাম এলাকায় পুলিশ লাইন সংলগ্ন মাঠে ফিতা কেটে এবং বেলুন ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন। এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ বিন জিয়া, রাজশাহী সিল্ক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির পরিচালক রহিদুল ইসলাম রহিদ, জাতীয় মহিলা সংস্থার উদ্যোক্তা কল্পনা রানী পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঢাকার কেরানীগঞ্জে ঐতিহ্যবাহী সুভেটা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উৎসাহ, উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে শুক্রবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক সহ অনেকে। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন এবং প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। দেখতে পাচ্ছি আমাদের জাতীয় ফুল ভালোবাসা অর্জন করার মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম, খুন ও দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার করতে না পারলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র শিবির। জুলাই গণহত্যার বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র শিবির চট্টগ্রাম শাখার গণমিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানান সংগঠনের নেতারা। গতকাল নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়।